ডিফারেন্ট ভেসেলস লাইগেট করব ইন্টারনাল অস লেভেলে। ইন্টারনাল অস লেভেলে হচ্ছে ইউটার্ন আর্টারিটা আমি ভেসেলগুলো আমি ক্লোজ করে দেব, অথবা ওভারিয়ান ভেসেলসটাকে আমি লাইগেট করে দেব। হচ্ছে না, তারপরে হচ্ছে আমি কি করব, বিলিঞ্চ ব্রেস্ট সুচার, ইউটারাসটা এরকম থাকবে, এটাকে ভালো করে সুতা দিয়ে প্যাঁচায় ছোট, এত বড় ইউটারাসটাকে ছোট করে দেব, এটাকে ব্রেস্ট, তাতে যেমন ব্রেস্ট পরে অথবা লেপ তোষক যেমন বাঁধে ওরকম করে বেঁধে দিলাম, বিলিঞ্চ ব্রেস্ট সুচার দেব। তাতেও হলো না, তখন কি করব, ligation of the anterior division of the internal iliac artery. Internal iliac artery দুইটা অংশ, একটা হচ্ছে anterior division, posterior division. anterior divisionটাকে আমি লাইগেট করব। ইট ইজ ভেরি টাফ, এটা করা খুবই টাফ। তারপরেও যখন হবে না, আফটার কাউন্সিলিং অফ পেশেন্ট পার্টি গো ফর হিস্টেরেক্টমি। আচ্ছা, এটা হলো অ্যাটনিসিটির জন্য। যদি দেখো ইউট্রাসটা কন্ট্রাক্টেড, একদম ওয়েল কন্ট্রাক্টেড, তখন তোমাকে হচ্ছে পারভাজানাল এক্সামিন করতে হবে যে জেনিটাল অর্গানে কোথাও কোনো ইনজুরি হয়েছে কিনা, টিয়ার হয়েছে কিনা। যেমন সার্ভিক্সে টিয়ার হতে পারে, অথবা ইপিসিওটমি যেটা আমি দিচ্ছি সেটা হচ্ছে বড় হয়ে গেছে, অথবা যেহেতু ইপিসিওটমি ওখানে পুডেন্ডাল নার্ভস অ্যান্ড ভেসেলসটা কাটা পড়ে, ওটা হচ্ছে অনেক বেশি হয়তো ডিপলি হয়ে গেছে, অথবা প্যারা ইউরেথ্রাল রিজনে কোনো ইনজুরি আছে কিনা। এই অ্যাকর্ডিং টু দ্য ইনজুরি আমরা এটাকে প্রপার লাইট সোর্সের মাধ্যমে, ইনজুরি থাকলে কাটের থাকলে এটাকে আমি সুচারিং করে দেব। ঠিক আছে, গেল দুইটা প্রশ্ন। আরেকটা হলো যে তুমি দেখলা অ্যাটনিসিটিও না একদম এক্সপোজ করে দেখলা যে ভ্যাজাইনা, ভালভা, তারপর সার্ভিক্সে কোনো ইনজুরি নাই, তাহলে তাহলে তোমার ঠিক হলো এখানে হচ্ছে তোমার থ্রম্বাস হয়েছে, দ্যাট মিনস ডিআইসি ডেভেলপ হয়েছে, কোয়াগুলোপ্যাথি। কোয়াগুলোপ্যাথি অ্যাটনিসিটিতে ইউট্রাসে টোন পাওয়া যাবে না, সার্জিক্যাল বা হচ্ছে ইনজুরি ক্ষেত্রে হচ্ছে তোমার হচ্ছে ওয়েল কন্ট্রাক্টেড ইউটারাস থাকবে, আর যখন কোয়াগুলোপ্যাথি হবে তখন ইউট্রাস এবং হচ্ছে ইউট্রাস কন্ট্রাক্টে থাকবে, কোনো ইনজুরি থাকবে না, এবং তারপরও ব্লিডিং হবে। দ্যাট মিনস হচ্ছে এটা হচ্ছে ডিআইসি অথবা মিক্সড ভ্যারাইটি হতে পারে। এখন যদি সেকেন্ডারি পিপে, যেটা সেকেন্ডারি পিপে সাধারণত যদি প্রোডাক্ট যদি কোনো কিছু থেকে থাকে, ধরো মেমব্রেন রয়ে গেল, প্লাসেন্টাল টিস্যু বিড রয়ে গেল, মেমব্রেন রয়ে গেল, এটার জন্য তোমার সেকেন্ডারি পিপিএস হতে পারে। অথবা অনেক সময় দেখা যায় কি, তুমি স্টিচ করে আসছো, ভ্যাসেল ওয়ালটা কোনো কারণে স্লাফ আউট হয়ে যাচ্ছে, সেখান থেকেও ব্লিডিং হতে পারে। সেকেন্ডারি পিপিএস এর ক্ষেত্রে তোমাকে পেশেন্ট ভর্তি করতে হবে, ওই প্রপার যে জেনারেল ম্যানেজমেন্ট, এটা হচ্ছে আইভি ক্যানুলা, ব্লাড গ্রুপিং যদি করা না থাকে, অথবা করা থাকলে ব্লাড ট্রান্সফিউশন, ক্যাথেটার, অক্সিটোসিন, এগুলো সবই দিতে হবে, এবং খুব ভালোভাবে হচ্ছে একটা প্রপার লাইট দিয়ে এক্সপোজার করে ওখানে হচ্ছে সুচার ঠিক আছে কিনা দেখতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিতে হবে। যদি দেখো একটা ভ্যাজানাল রুটে দেখা যাচ্ছে ওখান থেকে স্প্রাউটিং ভ্যাসেল হচ্ছে, সেখান থেকে কিন্তু একটা বাইট দিয়ে দিলে হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, এত বছর ধরে প্র্যাকটিস করি, এত বছর ধরে ইয়ে করি, কোনোদিন কোনো ঝামেলা পাই নাই। রিসেন্টলি একটা ঝামেলা ফেস করলাম, সেটা হচ্ছে, কেন এই কথাটা বলতেছি সেটা বলো, আমি নন ডিসেন্ট ভ্যাজানাল হিস্টেক্টমি করলাম, বেশ বড় ছিল, আমি নিচে দিয়ে করলাম, কোনো কাটা ছেঁড়া না। নন ডিসেন্ট ভ্যাজানাল হিস্টেক্টমি কি, ইউট্রাসটা তার নর্মাল পজিশনে আছে, কোনো ডিসেন্ট হয় নাই, কিন্তু এটা আমাকে করতে হচ্ছে। এটা ইটস এ ভেরি টাফ একটা অপারেশন, এবং 2-2.5 ঘন্টা লেগেছে, খুবই কষ্টকর একটা অপারেশন। পেশেন্ট বাসায় চলে গেল, 22 দিনের দিন পেশেন্ট হচ্ছে এসে ভর্তি হলো। এতদিন কিন্তু ভালো ছিল, মাঝখানে ফলো আপ দিয়ে গেলাম। আগের রাতেও সে হচ্ছে দর্জি দোকানে গেছে, ওর হাজবেন্ড বলতেছে যে ম্যাডাম আমার ওয়াইফ তো দর্জি দোকানে গেল, ড্রেস বানাতে দিল, আমাকে রান্না করে খাওয়ালো, রাত 10টা থেকে তার ব্লিডিং শুরু হলো। আনার পরে দেখলাম যে পরের দিন যখন দেখলাম যে প্রফিউজ ব্লিডিং, জাস্ট কর্নারে, কর্নারে ভ্যাজেনাল রুটের দিকে কর্নারে একটা ভ্যাসেল হঠাৎ করে ওই যে সুচারিং করা হয়েছে ওখান থেকে কোনো কারণে ইনফেকশন বা কিছু একটা হয়ে স্লাফ আউট হয়ে ওখান থেকে ব্লিডিং হচ্ছে। তাহলে কি করলাম, আমি প্রপার একটা লাইট এক্সপোজারে একটু বাইট দিয়ে দিলাম, ভালো হয়ে গেল, বাসায় চলে গেল। সো সেকেন্ডারি ইনফেকশন কিন্তু খুবই কমন, এই জন্য যখন ফলো আপে আসবে পেশেন্টকে অবশ্যই দেখে দিতে হবে তার কোনো ইনফেকশন সাইন সিমটম। বিশেষ করে বলবে যে আমার ভেজানাতে একটু ফাউল স্মেলিং ডিসচার্জ আসতেছে বা পেটে ব্যথা হচ্ছে, এগুলোকে জিজ্ঞেস করতে হবে। তোমার পিপিএস শেষ হয়েছে? আর কিছু? হ্যালো?
শুনতে পাচ্ছ? ম্যাম ইকটোপিক প্রেগন্যান্সি আর ডিউবিটা বললে ভালো হতো। ইকটোপিক প্রেগন্যান্সি, ডিওবি আজকে বলতে পারবো না, অনেক বড় ডিওবি। আচ্ছা, ইকটোপিক প্রেগন্যান্সিটা বলি। ইকটোপিক প্রেগন্যান্সিটা কি? প্রেগন্যান্সিটা যেটা নর্মালি ইউট্রাসের মধ্যে ইমপ্ল্যান্ট না হয়ে অন্য জায়গায় হচ্ছে। তাহলে নর্মালি সাইট অফ ইমপ্ল্যান্টেশন কোনটা? সাইট অফ ইমপ্ল্যান্টেশন ইউজুয়ালি হচ্ছে অ্যান্টেরিয়র অর পোস্টেরিয়র ওয়াল নিয়ার দ্য ফান্ডাস। ইউজুয়ালি পোস্টেরিয়র ওয়ালে হচ্ছে ইমপ্ল্যান্টেশনটা বেশি হয়ে থাকে। কেন বেশি হয়ে থাকে? লাইং কন্ডিশনে যখন ওই টিউব দিয়ে জাইগোটটা আসবে, এটা তার জন্য কিন্তু, যেটা লাইং কন্ডিশন, তখন দেখা যাচ্ছে যে ইউট্রাসের পোস্টেরিয়র ওয়ালটাই বেশি মানে তার জন্য সুইটেবল হচ্ছে। সো বেবি সাধারণত হচ্ছে ইউট্রাসে থাকবে, কোথায় থাকবে? নিয়ার দ্য ফান্ডাস অ্যান্টেরিয়র অর পোস্টেরিয়র ওয়াল, প্রিফারেবলি পোস্টেরিয়র ওয়াল। আমি কিন্তু একবারও বললাম না লোয়ার পার্ট অফ দ্য ইউট্রাস। লোয়ার পার্ট যদি ইউট্রাস হয় সেটাই হচ্ছে, তার মানে কি আপার পার্টে না হয়ে যদি লোয়ার পার্টে হয়ে থাকে, সার্ভিক্সের কাছাকাছি হয়ে থাকে অথবা সার্ভিক্সে হয়ে থাকে, সেটাই তোমার ইকটোপিক প্রেগন্যান্সি। কমন কোনটা? কমন হচ্ছে কি কমন? ফেলোপিয়ান টিউবে কমন। এটা কোনটা কমন, কি কারণে কমন, এত ডিটেলস বলার দরকার নেই, বলতে পারবো না। কমন কোনটা? এটা হচ্ছে ফেলোপিয়ান টিউবে কমন। আমার এখন কি ইকটোপিক প্রেগন্যান্সি বাড়ছে না কমছে? ইকটোপিক প্রেগন্যান্সি বাড়ছে। কেন বাড়ছে? এক নাম্বার হচ্ছে ওভুলেশন ইন্ডাকশন। আমাদের পেশেন্টরা এখন সাবফার্টিলিটিতে ভুগে এবং এদেরকে আমি ওভুলেশন ইন্ডাকশনটা দিচ্ছি। সো ওভুলেশন ইন্ডাকশন ড্রাগের জন্য অথবা আইভিএফ এর জন্য এটা কিন্তু পাচ্ছে। আর এটা হতে পারে। আচ্ছা, গেল। এখন এই পেশেন্ট যদি আসে, যদি তোমার রাপচার নিয়ে আসে, তাহলে তো অ্যাবডোমেন ডিস্টেন্ডেড থাকবে। মানে কি কিরকম থাকবে? শর্ট পিরিয়ড অফ অ্যামেনোরিয়া, অল্প সময়ের একটা অ্যামেনোরিয়া থাকবে। প্রেগনেন্সি টেস্ট করলে তুমি পাবা অ্যামেনোরিয়া ফলোড বাই সাডেন সিভিয়ার অ্যাগোনাইজিং লোয়ার অ্যাবডোমিনাল পেইন হবে। এবং পেইনের পরে পেশেন্ট কি হবে? শকে চলে যেতে পারে। অ্যাবডোমিনাল ডিস্টেনশন হবে এবং শকে চলে যেতে পারে। তার মানে আমি যদি তখন এই পেশেন্টকে আল্ট্রাসোনোগ্রাম করি, তখন দেখা যাবে ফেলোপিয়ান টিউবে একটা স্যাক পাওয়া যাবে, কিন্তু ইউট্রাসটা এমটি থাকবে। এবং ফেলোপিয়ান টিউবে যে স্যাকটা পাওয়া যাবে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা এত বেশি ব্লিডিং হবে যে এটা হচ্ছে হোল অ্যাবডোমেন তোমার ব্লাড দ্বারা ভর্তি থাকতে পারে। এখন রাপচার ইকটোপিক প্রেগন্যান্সি ম্যানেজমেন্টের মধ্যে সবসময় একটা কথা বলি, যে কোয়েশ্চেনও বলতে হবে, ইটস এ কেস অফ রাপচার ইউট্রাস। রাপচার ইউট্রাসের ম্যানেজমেন্ট সবসময় সিমালটেনিয়াসলি হতে হবে। রিসাসিটেশন অ্যান্ড ল্যাপারোটমি বা রিসাসিটেশন বা ল্যাপারোস্কোপি, যেটাই তুমি বলো, তুমি যদি বলো রিসাসিটেশন ফলোড বাই ল্যাপারোটমি, হবে না। রিসাসিটেশন অ্যান্ড ল্যাপারোটমি সাইড বাই সাইড। কারণ একটা ভ্যাসেল ওপেন হয়ে যাচ্ছে, প্রচুর ব্লিডিং হচ্ছে, তুমি বাইরে দিয়ে রিসাসিটেশন করতে গিয়ে কি করলাম? তুমি আইভি ফ্লুইড দিলা, কল ফর হেল্প ফর শাউট, অ্যাডমিশন, হেল্প ফর হেল্প, কি শাউট ফর হেল্প, তারপরে আইভি ক্যানুলা দিলা, ব্লাড দিলা। তারা কি, ও আচ্ছা 4 হয়ে গেছে হিমোগ্লোবিন, আমি 10 করে 4 ব্যাগ ব্লাড বা 5 ব্যাগ ব্লাড দিয়ে তারপরে আমি ওটি করবো, তাহলে কি হবে? হবে না। দ্যাট মিনস হচ্ছে যে ভ্যাসেলটা ওপেন হয়েছে, যে জায়গাটা রাপচার হয়েছে, ওটাকে তোমাকে ক্ল্যাম্প করতে হবে। সো রিসাসিটেশন এন্ড ল্যাপারোটমি সাইড বাই সাইড, এই কথাটা কিন্তু ভুললে হবে না, খাতাতেও লিখতে হবে এবং মুখেও বলতে হবে। আচ্ছা, সাইড বাই সাইড। তারপর কি করবো? ওপেন করার পর আমি বলবো ল্যাপারোটমি করে রাপচার যেখানে হয়েছে সেটাকে হচ্ছে সালফিংগেক্টমি করে দিব। কি করব? ফেলোপিয়ান টিউবটাকে কেটে দিব, সালফিংগেক্টমি করে দিব। আচ্ছা, এইটুকুই ট্রিটমেন্ট, আর কিছু না। এখন কথা হচ্ছে, যদি পেশেন্ট হচ্ছে ফ্যামিলি কমপ্লিট থাকে, আরো বাচ্চা থাকে, তাহলে অপোজিট সাইডে টিউবার লাইগেশন করব। দ্যাট মিনস হচ্ছে সালফিংগেক্টমি অফ দ্য সেম সাইড, রাপচার সাইড, এবং টিউবার লাইগেশন টু দ্য অপোজিট সাইড অফ দ্য ফেলোপিয়ান টিউব। তাহলে এটা আমরা করে দিলাম। আচ্ছা, আর যদি এটা হলো রাপচার হয়ে গেল, তারপরে অ্যাজ ইউজুয়াল। এখন যদি আনরাপচার্ড হয়, সেখানে আবার তোমার কিছু কথা আছে। একটা হলো, যদি 3টা কোশ্চেন এখানে, একটা এক্সপেক্টেন্ট, একটা হচ্ছে মানে অবজারভেশন, যেটা একটা হচ্ছে অবজারভেশন, তারপর একটা হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট, একটা হচ্ছে ডেফিনিটিভ বা সার্জিক্যাল ট্রিটমেন্ট। ওকে, যদি দেখো সাইজ হচ্ছে 2 to 3 সেন্টিমিটারের নিচে আসছে, বিটা ইসিজি 1000-এর নিচে আসছে, ফিটাল পোল নাই, পেশেন্ট একদম হেমোডাইনামিক্যালি স্টেবল, জাস্ট অবজার্ভ, এটা অটোমেটিক অনেক সময় রিজলিউশন হয়ে যায়। যদি দেখো স্যাক সাইজ 3 সেন্টিমিটারের নিচে বা 4 সেন্টিমিটারের নিচে, বিটা এসএজি 3000-এর নিচে, তাহলে তুমি তাকে কি করতে পারো? মেডিকেল ট্রিটমেন্ট দিতে পারো।
রাপচার হয় নাই, আর কি বলবো এটাকে, এটা স্টেবল, পেশেন্টটা স্টেবল, সেক্ষেত্রে হচ্ছে আমরা ইনজেকশন দিতে পারি। কি দিতে পারি? মিথোট্রিক্সিড দিতে পারি, অথবা পটাশিয়াম ক্লোরাইড দিতে পারি, আর অনেক কিছু আছে। আমরা সাধারণত মিথোট্রিক্সিড অথবা প্রোস্টাগ্ল্যান্ডিনও দেওয়া যেতে পারে। আচ্ছা, এটা কিন্তু কনজারভেটিভ। কনজারভেটিভ সার্জারিও কিছু আছে। এখন সার্জারির মধ্যে হচ্ছে, যেমন দেখা গেল যে না ওষুধে কাজ হচ্ছে না, আমি কনজারভেটিভ সার্জারি করবো। কনজারভেটিভ সার্জারি কি? একটা হচ্ছে সালফিঙ্গোস্টমি, ফুটা করে জিনিসটাকে বের করে নিয়ে আসলাম। আরেকটা হচ্ছে যদি দেখা যায় ফিমরিয়াল মানে ফিমরিয়ার দিকে থাকে, জাস্ট ফিমরিয়াল এক্সপ্রেশন করলে এটা বের হয়ে আসে। আর যদি তোমার দেখো যে না আমি ডেফিনেটিভ ট্রিটমেন্ট করব, তখন সালফিঙ্গেক্টমি করে দিতে হবে। নেক্সট কোয়েশ্চেন হতে পারে যে তুমি যে কনজারভেটিভ সার্জারি করলে, সালফিঙ্গোস্টমি আর সালফিঙ্গেক্টমি সেম, বলে যে এটা মোর অর লেস হচ্ছে এফিকাসি সেম, তবে সালফিঙ্গোস্টমি মানে ফেলোপিয়ান টিউবটা রেখে আসলে অনেক সময় এখানে ইক্টোপিক প্রেগন্যান্সি হওয়ার চান্সটা বেশি থাকে, এটাই ডিসঅ্যাডভান্টেজ। কিন্তু দেখা যায় মোর অর লেস এটা এফিকাসি সেম। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, একবার পেশেন্টরা জিজ্ঞেস করে যে ইক্টোপিক প্রেগন্যান্সি টিউব কেটে ফেললাম, তাহলে কি বাচ্চা কাচ্চা হবে? হবে, হবে না কেন? আরেক সাইড তো ভালো আছে, ঠিক আছে। আর যখন কনজারভেটিভ ট্রিটমেন্ট দিলা, ওই যে ইনজেকশন দিলা, তখন তোমাকে পেশেন্টকে ফলো আপ করতে হবে। কিভাবে ফলো আপ করতে হবে? বিটা এসসিজি দেখতে হবে। কিভাবে দেখতে হবে? 3rd ডে এবং 7th ডেতে বিটা এসসিজি দেখতে হবে, যে মাত্রাটা আস্তে আস্তে কমে আসছে কিনা। ওকে, আজকে এই পর্যন্তই থাকুক। তোমরা শুনতে পাচ্ছ? জি ম্যাডাম। আচ্ছা, আজকে এই পর্যন্ত থাকুক, অনেক হয়েছে, ঠিক আছে। জি ওকে, ম্যাডাম। খোদাহাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।